পাঁচই বিপ্লবের সূচনা কি ছিল, দাবি কি ছিল, কেন মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করতে চাই। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশরা আমাদের দেশে মানুষের সাথে বৈষম্য করতেছিল, এই বৈষম্য দূর করার জন্যই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল, বৈষম্য করতেছিল, ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলে বৈষম্য দূর হয়ে যাবে। পাকিস্তান হয়ে গেল, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমি কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে। 71-এ দেশ ভাগ করলাম, ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71-এর পর থেকে 53 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম, 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম চাঁদাবাজি, আবারও কি দেখলাম খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবারও মিথ্যা মামলা সয়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন, কোথার থেকে সেই ফারুকি নামীয় কোথার থেকে এদেরকে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, ফারুকি সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলে কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছিলেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকল্পনাকে দেখবেন, তাদের
চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকি সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি ভাবতে হবে। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাদের বলবো, গাড়ি আর বাইকে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে গাদ্দারি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো পাঁচটা গোলামদেরকে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না।